প্রকৃতির প্রাণকেন্দ্র এই পৃথিবী। আর এই পৃথিবীর মূল সম্পদ হল ভূমি, পানি ও পরিবেশগত বৈচিত্র্য। আমাদের চারপাশে যা কিছু আছে, সবুজ বনবনানী, বৃক্ষ, তরুলতা, পাহাড়, নদ নদী, সকলই আমাদের পরিবেশের অংশ। মহান সৃষ্টিকর্তা এই প্রকৃতিকে আমাদের বসবাসের উপযোগী করেই সৃষ্টি করেছেন। প্রকৃতি মানুষের কাছ থেকে কিছুই না নিয়ে বাঁচতে পারে, কিন্তু মানুষ প্রকৃতির কাছ থেকে কিছু না নিয়ে বাঁচতে পারে না। প্রকৃতির অন্যতম কারিগর হচ্ছে উদ্ভিদ বা বৃক্ষ। এই বৃক্ষই আমাদের পরিবেশ সৃষ্টি করে অক্সিজেন দিচ্ছে। তাই প্রকৃতিতে বাঁচতে হলে বৃক্ষ ছাড়া কল্পনাই করা অসম্ভব। আমাদের দেশে প্রায় ৬,০০০ প্রজাতির গাছপালা আছে এবং এক একটা এলাকায় এক এক ধরনের গাছপালা সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে এই বছরই প্রকাশিত হয়েছে আমাদের IUCN, তারা প্রায় ১,০০০ গাছের একটা মূল্যায়ন করেছে এবং সেই মূল্যায়নে দেখা গেছে যে ৩৯৫ প্রজাতির গাছ একেবারে বিপন্ন অবস্থায় আছে। মানে যে কোনো সময় এই সমস্ত প্রজাতি আমাদের পরিবেশ থেকে হারিয়ে যেতে পারে। তো এই যখন অবস্থা, তখন আমাদের কিন্তু গাছপালা সংরক্ষণে অবশ্যই নজর দেওয়া উচিত এবং কোনো প্রজাতির গাছ যেন হারিয়ে না যায়। এটা গবেষণায় দেখা গেছে যে একটা প্রজাতির উপরে অন্তত আরও ৩০টা জীব বৈচিত্র্য নির্ভরশীল। তাদের খাবার, আশ্রয়, বিভিন্ন কারণে তারা এই গাছপালার উপর নির্ভর করে। তো এই যে আন্তঃনির্ভরশীলতা, এটা কোনোভাবেই যেন এই শৃঙ্খলটা নষ্ট না হয়। হিজল গাছ এখন খুঁজে দেখতে হয় পার্কে, কিন্তু যে হিজল গাছের থাকার কথা ছিল জলাশয়ের ধারে। এই যে পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা আমরা নানা কারণে, বিশেষ করে আমাদের বিল্ডিং হচ্ছে, মানুষের আবাসন এবং অন্যান্য কলকারখানা হচ্ছে, এগুলোর কারণেই কিন্তু আস্তে আস্তে ঢাকা শহরের গাছপালা অনেক লোপ পেয়ে যাচ্ছে। যে সমস্ত বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংগুলোকে সবুজ শ্যামল পরিবেশ বান্ধব বিল্ডিংয়ে পরিণত করা এবং ছাদে বাগানের ব্যবস্থা করা। এই ঢাকা শহরে প্রায় ৫৩টা পার্ক আছে। এই পার্কের পাশাপাশি কিন্তু একটা সমৃদ্ধ জাতীয় উদ্ভিদ উদ্যান আছে মিরপুরে, এবং সেটিতে দেশের যত উদ্ভিদ বৈচিত্র্য আছে তার প্রায় ৬ ভাগের ১ ভাগ উদ্ভিদ প্রজাতির অবস্থান কিন্তু এই বাগানে আছে। প্রায় ১,০৪১ প্রজাতির গাছ আমাদের এখানে আছে এবং এরপর থেকে আস্তে আস্তে কিন্তু বাগানের প্রজাতিগত বৈচিত্র্য কিন্তু বাড়ছে, আর এখানে কিন্তু নিত্য নতুন গাছের বিভিন্ন জাতেও সমৃদ্ধ হচ্ছে। তো এই বাগানেও আমরা যদি তাকিয়ে দেখি যে এখানে দেশের অনেক বিপন্ন গাছ বা বিলুপ্ত প্রজাতির গাছ এই উদ্ভিদ উদ্যানে কিন্তু আছে। তো সেগুলো সংরক্ষণ যেমন হচ্ছে, পাশাপাশি সেই গাছগুলোও যাতে দেশের অন্য অন্য বাগানে বা উদ্যানে এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে, সেই উদ্যোগও কিন্তু এখান থেকে নেওয়া যেতে পারে। মানুষের লাগামহীন দূষণমূলক কর্মের ফলেই প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ও পরিবেশ মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে, অথচ সেই মানুষেরাই নির্বিচারে ধ্বংস করছে প্রকৃতিকে। যার ফলে বাতাসে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা। সেই সাথে
পরিবর্তিত হচ্ছে পৃথিবীর আবহাওয়া। শুধু তাই না, পরিবেশ দূষণের ফলে জলজ প্রাণীদের জলে থাকতে কষ্ট হচ্ছে, উদ্ভিদরা থাকতে পারছে না। বন জঙ্গল অবাধে উজাড় হওয়ার ফলে বাসস্থানের সংকটে পড়ছে বন্যপ্রাণীরা। এসব বিপদ থেকে উদ্ভিদকুল প্রাণীকুলদের বাঁচাতে প্রকৃতির আসল রূপকে ফিরিয়ে দিতে বৃক্ষরাজির সংখ্যা বৃদ্ধি করতে হবে। বৃক্ষের আচ্ছাদনে পরিপূর্ণ করতে হবে গ্রাম শহর নগরকে। বন বনানীতে পরিপূর্ণ করে তার মাঝে বসবাসরত জীববৈচিত্র্যকে সুরক্ষিত করতে হবে। তাহলেই আমরা আমাদের প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত পাব। প্রকৃতির তিনটা সম্পদ, বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য, এরা ওতপ্রোতভাবে জড়িত। বন ভালো থাকলে, প্রাকৃতিকভাবে গড়ে উঠলে, প্রাকৃতিক বন সংরক্ষিত হলে সেখানে জীববৈচিত্র্য থাকবে। জীববৈচিত্র্যের একটা অংশ হলো বন্যপ্রাণী। সুতরাং আমাদেরকে বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য তিনটাকেই বাঁচিয়ে রাখতে হবে, তিনটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমাদের আগামী প্রজন্ম একটা সুস্থ সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারবে। এই লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। প্রতি 5 বছর পর পর আমাদের যে ট্রি কাভারেজ, যে আমরা বলি যে NFI, ন্যাশনাল ট্রি ইনভেন্টরি, জাতীয় বন এবং বৃক্ষ জরিপ আমরা করে থাকি। এবং এই জাতীয় বন এবং বৃক্ষ জরিপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্বন সিকুয়েস্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন প্রতি 2টা সাইকেল অর্থাৎ পিরিয়ডের মধ্যবর্তী সময়ে আমরা যদি আমাদের কার্বন যদি সিকুয়েস্ট্রেশন অর্থাৎ আমরা যদি আমাদের গাছপালা, জীববৈচিত্র্য এবং আমাদের যে সয়েল অর্গানিক কার্বন এটা যদি বাড়াতে পারি, তাহলে আমাদের পরিবেশ দূষণ এবং যে বায়ুমণ্ডলে যে কার্বন, সেই কার্বন আমরা শোষণ করে নিতে পারবো। এবং এটার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক বাজার থেকে যে কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে যে মূল্যবান অর্থ রোজগার করতে পারবো। যে গত 5 বছরের মধ্যে আমাদের প্রায় 662 মিলিয়ন US ডলার আমরা কার্বন সিকুয়েস্ট্রেশন করতে পেরেছি। পৃথিবীর যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত 25 থেকে 30 ভাগ বনভূমি বা বনাঞ্চল থাকা প্রয়োজন। সেই সাথে বনে থাকা উদ্ভিদ, গাছপালা, বন্যপ্রাণী বৈচিত্র্যকে সুরক্ষা দিতে বনের পরিধি ব্যাপক হারে বৃদ্ধি করতে হবে। বনের এই পরিবেশ রক্ষার্থে বনের আশেপাশে বসবাসকারী সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাদের জীবন জীবিকার সাথে বনের যে গুরুত্ব সে সম্বন্ধে সচেতন করে তাদেরই মাধ্যমে বনকে সুরক্ষিত রাখতে হবে। বন বিভাগই শুধু বনভূমি, বনাঞ্চল এবং বনজ সম্পদ ব্যবস্থাপনা করত। সেখান থেকে আমরা এখন মানুষের সাথে অর্থাৎ যে স্টেক হোল্ডার যারা আছে, আমাদের বনবাসী মানুষ, বনের উপরে নির্ভরশীল মানুষ এবং যারা স্বেচ্ছাসেবী, সবাইকে নিয়ে আমরা এই বন ব্যবস্থাপনা করছি। সামাজিক বনায়ন আছে, আমাদের কো-ম্যানেজমেন্ট অর্থাৎ সহ-ব্যবস্থাপনা আছে এবং আমাদের কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সহযোগী বন ব্যবস্থাপনা আছে। এইসব বন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক বনকে সংরক্ষণ করছি, প্রাকৃতিক বনকে পুনরুদ্ধার করছি এবং ইকোসিস্টেম রেস্টোরেশনের অর্থাৎ পরিবেশগত উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের যে স্থানীয় লোকজন, বনবাসী লোকজন আমাদেরকে সহযোগিতা করছে। স্থানীয় জনগোষ্ঠী সামাজিক বনায়নের মাধ্যমে যে গাছ কেটে যে উপকার পেত, এখন আমরা গাছ সংরক্ষণ করেও আমরা তাদেরকে সেই উপকার দিব। আমাদের দেশের বৃক্ষাচ্ছাদন আমরা 25% উন্নীত করব। এটা বনভূমিতে এবং বনের বাহিরে সব জায়গায় মিলে সেই বৃক্ষাচ্ছাদন ইতিমধ্যে আমরা 24 ভাগেরও বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। এটা শুধু বন অধিদপ্তর না, বন অধিদপ্তরের সাথে সরকার এবং যারা স্টেক হোল্ডার আছেন সবাই একসাথে কাজ করাতে আমরা এই লক্ষ্যমাত্রা
অর্জনের পথে রয়েছে। আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যদি একযোগে কাজ করি তাহলে আমাদের যে প্রাকৃতিক বন সেটা পুনরুদ্ধার হবে। এই প্রাকৃতিক বন পুনরুদ্ধার হলে আমাদের জীববৈচিত্র্য ফিরে আসবে, সংরক্ষণ হবে এবং আমাদের যে বন্যপ্রাণী আছে সেই বন্যপ্রাণীও সংরক্ষণ হবে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির ফলে আমাদের এই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিষ্ঠুরভাবে। বর্ধিত এই জনসংখ্যার আবাসস্থল নির্মাণের কারণে যেমন ভূমির পরিমাণ কমে আসছে, নদী ভরাট করে নির্মাণ হচ্ছে বসতবাড়ি, শিল্প কলকারখানা ও অপরিকল্পিত নগরায়ন, যা আমাদের পরিবেশ প্রকৃতিকে ক্ষতির মুখে ফেলছে। নদীর তীরবর্তী এলাকাতে গড়ে ওঠা এ সকল কলকারখানার বিভিন্ন বর্জ্য, গৃহস্থালির ব্যবহৃত বর্জ্যগুলো নদীর পানিতে মিশে পানিকে দূষিত করছে। ফলশ্রুতিতে নদী তার আগের গতিময় ছন্দ হারাচ্ছে। নদীতে বাসকৃত উদ্ভিদ, জলজ উদ্ভিদ ও প্রাণীগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। একসময় জলজ প্রাণী শূন্য হয়ে নদীর পরিবেশ থাকবে না, নদীর প্রকৃতি বিলুপ্ত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদের শিল্প দূষণ, শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত তরল বর্জ্য, আমাদের পয়ঃবর্জ্য, আমাদের কঠিন বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, এগুলো আমাদের নদ নদীগুলোকে ধ্বংস করে ফেলছে। এছাড়াও রয়েছে নদ নদীগুলোকে দখল এবং দূষণের আগ্রাসন। সেইগুলোর হাত থেকে আমরা যদি নদীগুলোকে সংরক্ষণ করতে না পারি তাহলে আমরা বলবো যে আমাদের দেশের দীর্ঘমেয়াদী আমাদের দেশের অস্তিত্ব সংকটে পড়বে। নদ নদী দূষণকে আমরা প্রতিহত করতে হবে, কারণ আপনারা জানেন যে আমরা এখনই ঢাকা শহরে পানি আনার জন্য আমরা কোথায় যাচ্ছি? আমাদের পাশে বুড়িগঙ্গা নদী ছিল, একটু দূরে শীতলক্ষা নদী ছিল, সেগুলো পার হয়ে আমরা মেঘনা নদীতে চলে গেছি, পদ্মা নদীতে চলে গেছি। এত দূর থেকে আমাদের পানি আনা এবং পানিকে পরিশোধন করা, সেটা যে কত ব্যয়সাধ্য, সেটা যে কত পরিমাণ খরচ বাড়িয়ে দিচ্ছে। এখন কথা হলো, মেঘনা, পদ্মা এগুলো যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে আমাদের পানির উৎস কোথায়? আমরা তো বঙ্গোপসাগর থেকে আমরা পানি আনতে পারবো না। সেই প্রেক্ষাপটটিকে মাথায় রেখে যত শিল্প প্রতিষ্ঠান আছে সকলকে আমাদের তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করতে হবে, তেমনি সকলকে জিরো ডিসচার্জে যেতে হবে। আমরা যে পানিকে মাটির নিচে থেকে উঠাচ্ছি, আমরা যেটা গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ পানি, এই ভূগর্ভস্থ পানিও কিন্তু আমাদের প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। এই ভূগর্ভস্থ পানিকে আপনি বেশি ইউজ করতে আর পারছেন না, একসময় তা পাবেন না। সো শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা পানিটাকে পরিশোধন করে পুনঃব্যবহার করুন, রিইউজ করুন, আমরা যাতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে পারি। তেমনি আমরা নদীর পানিটাকে রিইউজ করলে আমাদের নদীর পানিটিও দূষণের হাত থেকে রক্ষা পাবে। এ কারণে আমরা বলবো যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে অতি সত্বর যত দ্রুত সম্ভব পানিকে রিইউজের দিকে যেতে হবে। বিভিন্ন যানবাহন চলাচলের কারণে বায়ু দূষণের প্রভাব বেড়ে গিয়ে আমাদের পরিবেশকে দূষিত করছে। ইটভাটার কালো ধোঁয়া পরিবেশে দূষণ সৃষ্টি করছে। এ সকল দূষণগুলো কমাতে আমাদের সাধারণ জনগণ ও যারা শিল্প প্রতিষ্ঠান বা যানবাহনের মালিক রয়েছেন তাদের সচেতন করতে হবে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর পদক্ষেপ ও সচেতনতা না বাড়ালে ভবিষ্যতে ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়বে বাংলাদেশ। বায়ু দূষণের অন্যতম মূল কারণগুলো হলো ইটের ভাটা, যানবাহন, নির্মাণ কার্যক্রম পরিচালনা করছি, সেই কার্যক্রমগুলোর কারণে কিন্তু আমাদের বায়ু দূষণ ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। শিল্প প্রতিষ্ঠান থেকেও বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। স্টিল রিরোলিং ফ্যাক্টরি, লেড অ্যাসিড ব্যাটারি, এই ধরনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো থেকেও কিন্তু বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। এখন কথা হলো যে এগুলো তো পরিবেশসম্মত প্রযুক্তি গ্রহণ করে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতাম, সেই নিয়ন্ত্রণের পথে যেন এগিয়ে যাই, তাহলেই আমরা বায়ু দূষণ থেকে মুক্তি পাবো। দেশের অর্থনৈতিক চালিকা শক্তি একমাত্র অবলম্বন হল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা। বহুমাত্রিক এ সকল শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাগুলো আমাদের পরিবেশের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিঃসরিত বর্জ্য পদার্থগুলোকে সরাসরি নদী খাল বিলে না ফেলে ওই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে পরিশোধন করে ফেলার জন্য পরিকল্পনা নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। কিছু কিছু প্রতিষ্ঠান বর্জ্য পদার্থ ও অন্যান্য বর্জ্য পরিশোধন করে এক ধরনের খাদ্য উপাদান তৈরি করেছে, যা অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করবে। 141টা ট্যানারি থেকে যে ইফুলেন্ট আসে সেখানে সরকার থেকে 4টা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সেই নিয়মগুলো তারা পালন করছে কিনা সেটাও আমাদের মনিটর টিম এখানে প্রতিনিয়ত মনিটর করে। দুটো লাইন আছে, একটা ক্রমের লাইন, একটা জেনারেল লাইন। ক্রমের লাইন দিয়ে ক্রমের পানিটা দিতে হবে বা জেনারেল লাইন দিয়ে জেনারেল পানিগুলো আসবে। আরটা হচ্ছে যে স্ক্রিন যেটা মানে ফিক্স করা থাকবে এবং 3টার মেজারমেন্ট দেওয়া আছে, 6 মিলিমিটার, 12 মিলিমিটার এবং 25 মিলিমিটার। এটা ফিক্সড অবস্থায় থাকতে হবে। ডিসল্টিং ব্যাপারটা বলা আছে। আর একটা জিনিস হচ্ছে সেডিমেন্টেশন। এখানে আমার মনিটর টিম এটা প্রতিনিয়ত মনিটর করছে। পাশাপাশি আমরা এখানে মতবিনিময় প্রোগ্রাম করছি। আমরা এই পর্যন্ত 22টার বেশি মতবিনিময় প্রোগ্রাম করেছি এবং এই মতবিনিময় প্রোগ্রামগুলোতে ট্যানারি থেকে ড্রামম্যান, লেদার ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টের ইভেন আমরা এন্টারপ্রেনার, ম্যানেজিং ডিরেক্টর ওদেরকেও ইনভাইট করে এখানে নিয়ে আসি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে এটাকে সমাধান করা যায় এবং ক্লিন ওয়াটার, যতটুকু ক্লিন ওয়াটার এটা হচ্ছে ট্যানারি থেকে আমাদের সিটিবিতে আসে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এখানে যত ক্লিন ওয়াটার সিটিবিতে ঢুকবে তত সিটিবির ক্যাপাসিটি এবং ট্যানারিতে প্রায় 200-র মতো কেমিক্যালস ইউজ হয়, বা সেটা যাতে চামড়ার মধ্যে ফুললি পেনিট্রেট হয় এবং যেটা পানি যেন ক্লিন থাকে, যে ফুল এক্সিকিউশনটা যেন ক্লিয়ার এক্সিকিউশন হয়, সে ব্যাপারে যদি খেয়াল রাখা হয় তাহলে অবশ্যই সিটিপির প্রতিটা প্যারামিটার একটা ভালো দিকে আসবে, এটা বলতে পারি। আর এখান থেকে যে পানিটা আমরা যাচ্ছে তা সেই পানিটা আমরা ডিওইর স্ট্যান্ডার্ডে পিউরিফিকেশন করে দেওয়ার চেষ্টা করছি। মানদণ্ড যেগুলো আছে প্রায় আমরা 70-80% পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি। বাকিগুলো আমরা যাতে 100% অ্যাচিভ হয় তার জন্য আমাদের রেকটিফিকেশন, আপগ্রেডেশনের কাজগুলো প্রতিনিয়ত চলছে। পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা ট্যানারিকেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো অলরেডি আমরা সেটা নিয়ে আমরা কাজ করছি। ক্রমের পানি অথবা পাশাপাশি যে অন্যান্য প্যারামিটার বিওডি, সিওডি লেভেলগুলো তারা ওই প্যারামিটারের মধ্যে তাকে সিটিভিতে ছাড়তে হবে। তো এগুলো যখন সবগুলো একত্রে হবে, অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনার টেকনিক্যাল সাইড দুটো একত্রে যখন কাজ করবে, পুরো টিম একসঙ্গে কাজ করতে পারবো। 141 ট্যানারি আমাদের সিটিপি পাশাপাশি এর সঙ্গে যারা সংযুক্ত সবাই যখন একসঙ্গে কাজ করতে পারবো তখন আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো। আসুন আমরা আমাদের প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে এবং সুরক্ষিত রাখতে বৃক্ষের পরিধি বৃদ্ধি করি। খালবিল নদীগুলোকে ভরাট না করি, পাহাড় ও গাছপালা কাটা থেকে বিরত থাকি, বেশি বেশি বৃক্ষরোপণ করে অক্সিজেনযুক্ত পরিবেশে প্রকৃতির সাথে বাঁচি।